হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা। আজকে আমরা আলোচনা করব ভৌমজল কাকে বলে, ভৌমজলের উৎস এবং ভৌমজলের গুরুত্ব। হোয়াট ইজ গ্রাউন্ড ওয়াটার, সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড সিগনিফিকেন্স অফ গ্রাউন্ড ওয়াটার। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? 1 নম্বর, ভৌমজল কাকে বলে? 2 নম্বর, ভূজল কাকে বলে? 3 নম্বর, উপপৃষ্ঠীয় জল কাকে বলে? এগুলো সব ছোট প্রশ্ন। 4 নম্বর, ভৌমজলের উৎসগুলি কি কি? 5 নম্বর, আবহিক জল কাকে বলে? 6 নম্বর, উৎস্কন্দ জল বা ম্যাগমা জল কাকে বলে? 7 নম্বর, সহজাত বা জন্মগত জল কাকে বলে? 8 নম্বর, ভৌমজলের গুরুত্ব। এটি বড় প্রশ্ন। ভৌমজল কাকে বলে? সাধারণত মাটির নিচে যে জল থাকে তাকে ভৌমজল বলে। ভূগর্ভে মাটি, রেগলিত কিংবা শিলারন্ধ্রে যে জল অবস্থান করে সেই জলকে ভূজল বা ভৌমজল বা উপপৃষ্ঠীয় জল বা গ্রাউন্ড ওয়াটার বলে। এই ভৌমজল কোথা থেকে আসে? সাধারণত বৃষ্টিপাত ও তুষারগলা জলের যে অংশ পৃথিবীর অভিকর্ষজ টানে মাটির মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভূ অভ্যন্তরের অপ্রবেশ্য স্তর পর্যন্ত পৌঁছায় এবং অপ্রবেশ্য শিলাস্তরের ওপর অবস্থিত মৃত্তিকা ও শিলারন্ধ্রকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করে তাকে ভৌমজল বলে। অর্থাৎ বৃষ্টিপাত ও তুষারগলা জলের যে অংশ পৃথিবীর অভিকর্ষজ টানে মাটির নিচে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং সেখানে যে অপ্রবেশ্য স্তর রয়েছে সেই স্তরের উপর যে মৃত্তিকা ও শিলারন্ধ্র থাকে সেগুলোকে সম্পৃক্ত করে মাটির নিচে পৌঁছায়, এই জলকেই বলা হয় ভৌমজল। এই ভৌমজলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত ও তুষারগলা জল। ভৌমজল ভূগর্ভে থাকে বলে এর ওপর উপযুক্ত চাপ ও তাপ থাকে, তাই সাধারণ জলের তুলনায় এর তাপমাত্রা অনেক বেশি এবং এই জলের দ্রবণ ক্ষমতা অনেক বেশি। ভূমির উচ্চতা অনুযায়ী ভৌমজলের উচ্চতা হ্রাস বৃদ্ধি হয় এবং ঋতুভেদেও ভৌমজলের উচ্চতার হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। বর্ষাকালে মাটির নিচে জলের লেভেল অনেক বেশি থাকে এবং গ্রীষ্মকালে সে তুলনায় অনেক কম থাকে। ভৌমজলের উৎস বা সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার। 1 নম্বর, আবহিক জল বা মেটিওরিক ওয়াটার। বায়ুমণ্ডলে ঘনীভূত জলীয় বাষ্প যখন তুষারপাত, বৃষ্টিপাত বা শিশির ইত্যাদি নানা রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এবং মৃত্তিকা চুঁইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করার পর ভৌমজল রূপে অবস্থান করে তখন তাকে আবহিক জল বলে। অর্থাৎ তুষারপাত, বৃষ্টিপাত ও শিশির ইত্যাদির নানা রূপে যখন জলীয় বাষ্প ভূপৃষ্ঠে নেমে আসে এবং সেই জল মৃত্তিকা চুঁইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজল রূপে অবস্থান করে তখন তাকে আবহিক জল বলে। 2 নম্বর, সহজাত জল বা কনিট ওয়াটার। সমুদ্র ও হ্রদের তলদেশে সঞ্চিত পলিরাশি পাললিক শিলাস্তরে পরিণত হওয়ার সময় কখনো কখনো শিলাস্তরের মধ্যে সমুদ্র এবং হ্রদের কিছু জল আবদ্ধ থেকে যায়। এই ধরনের জলকে সহজাত বা জন্মগত জল বলে। অর্থাৎ যখন সমুদ্র এবং হ্রদের তলদেশে পলিরাশি শিলাস্তরে পরিণত হয়, পলিরাশির একটার পর একটা স্তর থাকে, সেই স্তরগুলির মাঝখানে যদি জল থেকে যায়, জল আবদ্ধ থেকে যায়, সেই ধরনের জলকে বলা হয় সহজাত বা জন্মগত জল। 3 নম্বর, উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। ভূগর্ভস্থ ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত ও খনিজপূর্ণ জল যখন অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সাথে ভূগর্ভের বাইরে বেরিয়ে আসে তখন তাকে উৎসন্দ জল বা ম্যাগমা জল বলা হয়। অর্থাৎ ভূগর্ভস্থ ম্যাগমার মধ্যে যে জল অবস্থা থাকে তা যখন অগ্ন্যুৎপাতের সময় বেরিয়ে আসে তখন তাকে উৎসন্দ জল বা ম্যাগমা জল বলা হয়। এই কথার অর্থ হলো উত্থান এবং ছন্দ কথার অর্থ হলো ক্ষরণ।
4 নম্বর মহাসাগরীয় জল বা ওসিয়ানিক ওয়াটার। অনেক সময় সমুদ্র উপকূলবর্তী প্রবেশ্য শিলার মধ্য দিয়ে সমুদ্রের কিছু জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌম জলের ভাণ্ডার গড়ে তোলে। একে মহাসাগরীয় জল বলে। অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী কোনো প্রবেশ্য শিলার মধ্য দিয়ে সমুদ্রের কিছু জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে, এর ফলে ভৌম জলের ভাণ্ডার গড়ে ওঠে। একেই বলা হয় মহাসাগরীয় জল। ভৌম জলের গুরুত্ব। 1 নম্বর পানীয় জলের উৎস। পানীয় জলের প্রধান উৎস হলো ভৌম জল। নলকূপ, কুয়ো, ডিপ টিউবওয়েল প্রভৃতির সাহায্যে ভৌম জলকে আমরা পানীয় জল হিসেবে সংগ্রহ করে থাকি। আমরা যে জল পান করি সেগুলো উৎস হলো ভৌম জল। আর এই ভৌম জলকে আমরা নলকূপ, কুয়ো, ডিপ টিউবওয়েল প্রভৃতির সাহায্যে মাটির ওপরে তুলে আনি। 2 নম্বর কৃষিকাজের প্রসার। যে সমস্ত অঞ্চলে নদী বা জলাশয় নেই সেই সমস্ত অঞ্চলে ভৌম জলের সঞ্চয়ের উপর নির্ভর করে কৃষিকাজ করা হয়। গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভৌম জল উত্তোলন করে বহুফসলি শস্যের উৎপাদন সম্ভব হয়েছে। যে সমস্ত অঞ্চলে নদী বা জলাশয় নেই সেই সমস্ত অঞ্চলে বর্ষাকাল ছাড়া, বৃষ্টির জল ছাড়া চাষবাস করা সম্ভব হতো না, কিন্তু বর্তমানে ভৌম জল বা মাটির নিচের জল উত্তোলন করার ব্যবস্থা উত্তোলনের ফলে বহু ফসলি শস্যের চাষ করা সম্ভব হয়েছে। 3 নম্বর জনবসতি স্থাপন। যে কোনো স্থানে জনবসতি গড়ে ওঠার জন্য জলের প্রয়োজন। এই ভৌম জল জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জল ছাড়া জনবসতি গড়ে ওঠা সম্ভব নয়। যেখানে নদী, নালা বা জলাশয় নেই সেই সমস্ত স্থানে জনবসতি গড়ে ওঠা সম্ভব নয়, কিন্তু বর্তমানে মাটির নিচের ভৌম জল উত্তোলনের ফলে কুয়ো বা ডিপ টিউবওয়েল, নলকূপের সাহায্যে এই ভৌম জল উত্তোলনের ফলে সেই সমস্ত অঞ্চলে জনবসতি স্থাপন করা সম্ভব হয়েছে। 4 নম্বর ভূতাপ বিদ্যুৎ উৎপাদন। উষ্ণ প্রস্রবণ ও গিজারের উত্তপ্ত ভৌম জলকে কাজে লাগিয়ে ভূতাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়। 5 নম্বর পর্যটন শিল্পের প্রসার। চুনাপাথরযুক্ত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। এই প্রস্রবণকে ঘিরে পর্যটকদের আকর্ষণ বেড়ে ওঠে, ফলে এই অঞ্চলে পর্যটন শিল্প গড়ে ওঠে। বিভিন্ন চুনাপাথরযুক্ত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। এই প্রস্রবণকে ঘিরেই পর্যটকদের আকর্ষণ বেড়ে যায়, পর্যটনদের আসা যাওয়া বেড়ে যায়, ফলে সেই অঞ্চলে পর্যটন শিল্প গড়ে ওঠে। 6 নম্বর মরুদ্যান সৃষ্টি। মরু অঞ্চলে বায়ু দ্বারা বালুকা রাশি অপসারিত হলে বায়ুর প্রভাবে ভৌমজল জলপৃষ্ঠ উন্মুক্ত হয়, ফলে মরুদ্যান সৃষ্টি হয়, যা মানুষের চাষবাসের কাজে বা বসতি স্থাপনের কাজে সাহায্য করে। 7 নম্বর পানীয় প্রস্তুতির কাঁচামাল। নরম পানীয় প্রস্তুত করতে বা খনিজ জল তৈরিতে ভৌম জল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। 8 নম্বর নদীর জলের উৎস। নিত্যবহ নদীর জলের একটি প্রধান উৎস হলো এই প্রস্রবণ। যে সমস্ত নিত্যবহ নদী সেই সমস্ত জলের প্রধান উৎস হলো এই ভৌম জল। ধন্যবাদ।